নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার, ইলেকশন কমিশনার, এই মুহূর্তে তার বাড়ির সামনে মানুষজন গিয়ে চোর চোর বলে চেঁচাচ্ছেন, তেমনই একটা ছবি উঠে এসেছে এই মুহূর্তে, এবং সেটা কিন্তু রীতিমতন একটা লজ্জার ছবি। ভারতবর্ষে ইলেকশন কমিশনার কে হতেন 10-12 বছর আগে আমরা সেটাই জানতে পারতাম না, কিন্তু এখন এমন অবস্থা এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ শুধু জানছেন তাই নয়, তার বাড়ির সামনে গিয়ে চোর চোর বলে চেঁচাচ্ছেন, তেমনই ছবি উঠে এসেছে। এবং আমরা জানতামও না যে জ্ঞানেশ কুমারের পৈতৃক বাড়ি কোথায়। জ্ঞানেশ কুমার এই মুহূর্তে থাকেন দিল্লিতে, নির্বাচন আধিকারিক যে একদম কোয়ার্টার পান সেখানে, কিন্তু তার পৈতৃক বাড়ি উত্তরপ্রদেশের আগ্রায়, এবং সেইখানে একদম সরাসরি গিয়ে কিন্তু গতকাল যে ছবিটা উঠে এসেছে, সাধারণ মানুষ তার বাড়ির সামনে গিয়ে চোর চোর বলে চিৎকার চেঁচামেচি করেছেন, এবং সেখানে পুলিশ এসে তাদেরকে সরাতে হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে এই মুহূর্তে জ্ঞানেশ কুমার কিংবা নির্বাচন কমিশনের ওপর কতটা ঠিক বিরক্ত মানুষ, কতটা তাদের ওপর একদম ক্ষেপে রয়েছে সাধারণ মানুষ, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে ছবি উঠে আসছে। অন্যদিকে একদম এই মুহূর্তে জ্ঞানেশ কুমার তার যে ছবিটা উঠে আসছে সেটা কিন্তু বেশ খানিকটা তার ইমেজ ডাউন হয়েছে। তার কারণ তিনি যে প্রেস কনফারেন্সটা করেছেন সেটা কোথাও গিয়ে একদম ভারতীয় জনতা পার্টির একজন সদস্য প্রেস কনফারেন্স করেছেন তেমন দেখে মনে হয়েছে, কারণ তিনি বারংবার রাহুল গান্ধীকে সময়সীমা বেঁধে দিয়েছেন যে 7 দিনের মধ্যে আপনি হলফনামা জমা দিয়ে আপনার অভিযোগ আমাদেরকে জানান, কিন্তু একই কাজ করলেন বিজেপির অনুরাগ ঠাকুর, বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর, তাকে কোনো কিছু বললেন না জ্ঞানেশ কুমার। যদি হলফনামা জমা দিতে হয় রাহুল গান্ধীকে, তাহলে তো অনুরাগ ঠাকুরকেও দেওয়ার কথা, তাহলে সেটা কেন দিলেন না? সেই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা বিতর্ক দানা বেঁধেছে। আপনাদেরকে সমস্ত খবর দেব, জ্ঞানেশ কুমারের বাড়ির সামনে কিভাবে মানুষ পৌঁছে গেলেন এবং কি একদম স্লোগান দিলেন, সমস্তটাই জানাবো। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু সারা দেশ জুড়ে একটাই ছবি উঠে আসছে, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভারতীয় জনতা পার্টি কমপ্লিটলি তাদের যে একটা প্রাচুর্য এতদিন ধরে তৈরি করেছিল সেটা কিন্তু চুরমার হয়ে যাচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু একদম মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার, তিনি একদম 17ই আগস্ট যে বৈঠকটা করলেন, রবিবার একদম প্রেস কনফারেন্স করলেন, সেখানে কিন্তু বারংবার ধাক্কা খেলেন তিনি। তাকে যখন জিজ্ঞেস করলেন সাংবাদিকরা যে আপনারা কেন এখনো পর্যন্ত যে দাবিটা কংগ্রেসের তরফ থেকে যে দাবিটা করা হয়েছে যে একদম সিসিটিভি ফুটেজ, ভোটের যে জায়গা সেখানকার সিসিটিভি ফুটেজ আপনারা এগিয়ে দিচ্ছেন না কেন, তার উত্তরে জ্ঞানেশ কুমার বললেন যে আমরা মা বোনেদের সম্মান হানি হয়ে যাবে সিসিটিভি ফুটেজ দেখালে, সেইটার জন্য আমরা সিসিটিভি ফুটেজ দেখাতে পারছি না। পরবর্তীতে দা হিন্দু যে পত্রিকা, সেখানকার একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, তিনি জিজ্ঞেস করলেন যে আপনারা বারংবার বলছিলেন যে বাইরে থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, নেপাল থেকে বিভিন্ন অনুপ্রবেশকারী ঢুকে পড়েছেন এবং ভারতবর্ষের ভোটার হয়ে গিয়েছে। তো বিহারে তো এসআইআর হলো, একদম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো, এবং 65 লক্ষ মানুষের নাম বাদ গেল। সেই ক্ষেত্রে কতজন একদম অনুপ্রবেশকারীর নাম বাদ গেল যারা মায়ানমার থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন কিংবা নেপাল থেকে এসেছেন, তার কোনো উত্তরই দিলেন না জ্ঞানেশ কুমার। এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একদম রাহুল গান্ধীকে 7 দিনের মধ্যে হলফনামা দিয়ে তার অভিযোগ জানাতে হবে, না হলে একদম দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এই যদি অভিযোগ তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে করেন, তাহলে কেন অনুরাগ ঠাকুর, একদম বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর, তার বিরুদ্ধে করবেন না তিনি? কারণ অনুরাগ ঠাকুর তিনিও তো একদম রাহুল গান্ধীর পাল্টা দেওয়ার জন্য, রাহুল গান্ধী যখন 7ই আগস্ট একটা প্রেস কনফারেন্স করেন, তার পরবর্তীতে অনুরাগ ঠাকুর 2-1 দিনের মধ্যেই কিন্তু একটা প্রেস কনফারেন্স করেন যে রাজ্যে কংগ্রেস সরকার চলছে সেখানকার 6টা একদম বিধানসভা এলাকা অনুরাগ ঠাকুর তিনি একদম সরাসরি নেন, এবং সেই 6টা এলাকায় তিনি দেখিয়ে দেন যে কিভাবে ভোটে কারচুপি করে কংগ্রেস সরকার সেখানে তৈরি হয়েছে। এবং সেটা যে অনুরাগ ঠাকুরও করতে পারেন না, সেরকমই তো বিষয়টা থাকবে যদি একদম রাহুল গান্ধীর পরিপ্রেক্ষিতে, রাহুল গান্ধী যে কাজটা করেছেন কর্ণাটকের ক্ষেত্রে একটা বিধানসভা এলাকায় তিনি দেখিয়েছেন যে কিভাবে 1 লক্ষের বেশি ভোট একদম ভুয়ো ভোটার ঢুকে পড়েছে। তাহলে যদি একদম রাহুল গান্ধীকে হলফনামা দিয়ে সেই অভিযোগটা জানাতে হয়, না হলে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে তো অনুরাগ ঠাকুরের ক্ষেত্রে একই একদম পন্থা নেওয়া উচিত ছিল জ্ঞানেশ কুমারের। সেটা নিলেও তো তাদের মুখ রক্ষা হতো, সেটাও তিনি নেননি। এবং এই মুহূর্তে তার বাড়ির সামনে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, একদম যে খবর উঠে আসছে যে পুলিশ গিয়ে রীতিমতন ছাড়াতে হলো, পুলিশ গিয়ে মানুষকে সরাতে হলো, আদারওয়াইজ চোর 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 বলে কিন্তু একদম জ্ঞানেশ কুমারের বাড়ির সামনে গিয়ে ধর্ণা প্রদর্শন করছে সাধারণ মানুষ। আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে সাধারণ মানুষ কতটা ওয়াকিবহল হয়েছে, শুধু তাই নয়, তারা কতটা বিক্ষুব্ধ হয়ে গিয়েছে। তাদের গণতান্ত্রিক অধিকার, যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তারা ভাবেন যে তারা দেশের সরকার তৈরি করছেন, সেই গণতান্ত্রিক অধিকার নিয়ে যে একদম সংস্থা রীতিমতন সেই গণতান্ত্রিক অধিকারটাকে সুরক্ষিত রাখার কথা, তারাই কোথাও ভোটে চুরি করছেন, ভোটে কারচুপি করছেন। তার পরবর্তীতে সাধারণ মানুষ কতটা বিরক্ত আপনারা বুঝুন।
এবং এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে, বিহারে পর পর কিন্তু রাহুল গান্ধী প্রতিদিনই কিন্তু তিনি একদম যাত্রা করছেন, র্যালি করছেন, এবং সেখানকার যে ছবি উঠে আসছে সেটা কিন্তু মারাত্মক একটা জনসমর্থন রাহুল গান্ধী পাচ্ছেন, তেজস্বী যাদব পাচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, রাহুল গান্ধী গতকাল কিন্তু বিহারে একদম বলে দিয়েছেন যে বিহারে এবং পরবর্তীতে দেশে INDIA জোটের সরকার চলবে, এবং তখন এই গণেশ কুমার, রাজীব কুমার এদেরকে কিন্তু ধরা হবে। এবং একদম ভাবি প্রধানমন্ত্রীর মতন রাহুল গান্ধী বক্তব্য রাখছেন এই মুহূর্তে, এবং সমস্তটাই কিন্তু তিনি করছেন 7ই আগস্টের পর থেকে। যে কোনো নেতাই কিন্তু যে বক্তব্য রাখেন, যে ভয়েসে বক্তব্য রাখেন, এতদিন পর্যন্ত কিন্তু রাহুল গান্ধীর মুখে আমরা সেটা বলতে শুনিনি। এই ধরনের একটা স্লোগানিং করা, এই ধরনের রীতিমতন একদম আপনাদের টের পেতে হবে, পরবর্তীতে সরকার আসলে আপনাদের টের পেতে হবে, এই ধরনের যে কনফিডেন্স সেটা রাহুল গান্ধীর মধ্যে আমরা দেখতে পাইনি এই যাবৎকালে। কিন্তু এখন গত 7ই আগস্টের পর থেকে যেভাবে দেশের রাজনীতি ঘুরে গিয়েছে, আমরা আপনাদের বারংবার বোঝানোর চেষ্টা করছি যে 7ই আগস্টের আগের রাজনীতি, 7ই আগস্টের পরের রাজনীতি কিন্তু অনেকটাই তফাৎ। ভারতীয় জনতা পার্টির যারা অন্ধ ভক্ত ছিলেন, সাধারণ ভোটার, তারাও কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ছেন। তার কারণ যেভাবে ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী, এবং প্রমাণ করে দিয়েছেন তিনি যে কিভাবে একদম সরাসরি প্রত্যেকটা জায়গাতে কারো ফাদার্স নেম নেই, কারো হাউস নাম্বার 0, কারোর একটা ঘরের 10 ফুট বাই 15 ফুটের ঘরের মধ্যে 80 জন ভোটারের নাম এনলিস্টে আছে এবং 80 জনই ভোট দিচ্ছেন। এই যে অভিযোগগুলো রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন, সেটা সারা দেশ জুড়ে হচ্ছে। এবং তিনি বলে দিয়েছেন একদম সরাসরি সারা দেশ জুড়ে প্রত্যেকটা রাজ্যে, মহারাষ্ট্র এবং দিল্লি এবং হরিয়ানা, যেখানেই আনএক্সপেক্টেড রেজাল্ট করেছে ভারতীয় জনতা পার্টি, সেখানেই কিন্তু ভোটে কারচুপি করে তারা জয়ী হয়েছে। সুতরাং সেটা নিয়ে যেভাবে ট্রোলড হতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, সেটা কিন্তু কোনো মতেই তারা কাটাতে পারছে না। এবং গণেশ কুমার আরো কিন্তু কোথাও একদম নিজেদের ইমেজটাকে বাঁচাবার জন্য বিজেপির হয়ে যেভাবে কথা বললেন, কিংবা বিজেপির মুড়ে থেকে যেভাবে একদম রাহুল গান্ধীকে অ্যাটাক করলেন এবং তার ন্যারেটিভটা তিনি সেট করার চেষ্টা করলেন, তাতে কিন্তু হিতে বিপরীত হয়েছে বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল। সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে বেশ খানিকটা চাপে রয়েছে গণেশ কুমার, এবং গণেশ কুমারকে এই মুহূর্তে শুনতে হচ্ছে চোর তিনি, এবং তার যে সংস্থা তারা ভোট চুরি করেছে। যে স্লোগানটা রাহুল গান্ধী তুলেছিলেন যে ইলেকশন কমিশন সম্পূর্ণ চুরি করছে ভারতীয় জনতা পার্টির হয়ে, সেই যে স্লোগানটা সেটা কিন্তু সাধারণ মানুষেরও এখন স্লোগান হয়ে দাঁড়িয়েছে, প্রতিবাদের স্লোগান হয়ে দাঁড়িয়েছে। আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে, সামগ্রিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই মুহূর্তে পর পর খবর এই সংক্রান্ত কিন্তু উঠে আসছে, এবং এই মুহূর্তটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ মোদী এবং অমিত শাহ তারা কিন্তু ভালোই বুঝতে পারছেন যে বিহারে যেভাবে তেজস্বী যাদব এবং কখনো আমরা দেখতে পাচ্ছি লালু প্রসাদ যাদব, মল্লিকার্জুন খাড়গে তারা শো করছেন, তারা সভা করছেন, এবং সেখানে যেরকম একদম জনসমর্থন তারা পাচ্ছেন, যে ছবিটা উঠে আসছে সেটা কিন্তু বেশ খানিকটা চিন্তার একদম মোদী এবং অমিত শাহের কাছে। তার কারণ এনডিএ সরকার যে আর টিকবে না, সেটা নীতিশ কুমারের জনপ্রিয়তা দেখে তো আমরা আগেই বলে দিয়েছি। এবং এই মুহূর্তে একদম সরাসরি INDIA জোট প্রার্থী একদম তেজস্বী যাদব যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বিহারে, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট করছে। এবং প্রত্যেকটা জায়গায় ভোট চোর হিসেবে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করার মতন একটা সংকল্প এই মুহূর্তে নিচ্ছেন, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টিও বুঝতে পারছে। এবং সেখানে গিয়েই কি কোথাও গিয়ে একদম ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ইলেকশন কমিশনার গণেশ কুমার তাকে পদত্যাগ করতে বাধ্য করবে? এই নিয়ে আমরা এর আগেও বিস্তারিত ভিডিও বানিয়েছি, সেই রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ইমপিচমেন্ট মোশন আনা হতে পারে গণেশ কুমারের বিরুদ্ধে INDIA জোটের পক্ষ থেকে, নাকি তার আগেই তাকে একদম ইস্তফা দিয়ে সরিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি? কি মনে করেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং অবশ্যই যারা নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।